আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। সাথে রয়েছি রহমান রাশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক গঠন হবে এই 5টি ব্যাংকে একীভূত করে। ব্যাংকের নামগুলো বলে দিচ্ছি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5টি ব্যাংক নিয়ে কথা হচ্ছে। এছাড়া পুরো আয়োজনে আমরা কথা বলবো খেলাপি ঋণ নিয়ে, একই সাথে কথা বলবো যে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা নিয়ে যে কথা বলা হচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার এ নিয়ে নানা পদক্ষেপের কথা বলেছে এবং সেই চেষ্টায় তারা সচেষ্ট রয়েছে। সেই বিষয়টি নিয়ে আজকের আয়োজন সাজিয়েছি। এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক এবং অর্থনীতিবিদ জনাব তৌফিক আহমেদ চৌধুরীকে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আসার জন্য। 5টা বেসরকারি ব্যাংক একীভূত করার যে কথা হচ্ছে এবং যে সংকট উত্তরণের জন্য এই সিদ্ধান্তের কথা সরকার বলছে, তাতে কি সমাধান আসবে বলে মনে করেন? এই 5টা ব্যাংক একীভূতকরণের মাধ্যমে যে সংকটের সমাধান হবে তা বুঝি না, বাট এটাকে আমরা একটা ইম্পর্টেন্ট স্টেপ বলে আমরা মনে করি যে আসলে এই প্রবলেম ব্যাংকগুলোকে আপনার মার্চ করে দেওয়াটা ইট ইজ ওয়ান অফ দ্য টুল, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ, বাট দিস নট দ্য অনলি স্টেপ, সো গভর্নমেন্ট উইল হ্যাভ টু টেক এ লট অফ আদার স্টেপ। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই 5টা ব্যাংকের কেন সিলেক্ট করা হলো, তাই না? সেটা একটা। এখন এরা বলছে যে সবগুলো শরিয়া ভিত্তিক ব্যাংক। তো আসলে আপনি প্রবলেম ব্যাংকগুলোকে যখন মার্চ করবেন তখন এটা শরিয়া ভিত্তিক নাকি ট্রেডিশনাল ব্যাংকিং, ওদিকে তো আপনার প্রবলেম ব্যাংক ইজ প্রবলেম ব্যাংক। তো সেই হিসেবে আপনাকে যাওয়া উচিত, কারণ এদের থেকেও তো খারাপ অবস্থা ছিল। এদেশে খারাপ অবস্থা আমার মতো NBL, আমার মতো হচ্ছে আপনার এই পদ্মা ব্যাংক, আমার মতো ICB ইসলামিক ব্যাংক। তো এদের থেকেও খারাপ ব্যাংক ছিল, তো সেগুলোকে কেন আপনারা হ্যান্ডেল করছেন না? তাহলে কিসের ভিত্তিতে এই 5টি ব্যাংক নিয়ে কথা হচ্ছে? এরা তো বলছে যে শরিয়া ভিত্তিক ব্যাংক। আচ্ছা, সবসময় বলে আসছে, গভর্নমেন্ট সবসময় বলে আসছে। আমার মতে যে শরিয়া ভিত্তিক এটাকে ক্রাইটেরিয়া না ধরে বরঞ্চ প্রবলেম ভিত্তিক ব্যাংক ওইটাকে ক্রাইটেরিয়া ধরা উচিত। এবং কারণ আপনি তো প্রবলেমটাকে অ্যাড্রেস করতে যাচ্ছেন, বাংলাদেশের ব্যাংকিংয়ের প্রবলেমটাকে অ্যাড্রেস করতে যাচ্ছেন। তারপরও আবার এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যেও যে 5টাকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে 4টা ব্যাংক কিন্তু একটা পার্টিকুলার লোকের কন্ট্রোলে চলতো, তাই না? আর আরেকটা ব্যাংক যেটা নামই বলি এক্সিম ব্যাংক কিন্তু অত দুর্বল অবস্থা ছিল না। এক্সিম ব্যাংক অত দুর্বল অবস্থা ছিল না। ওই 4টা ব্যাংক নেয়ার পিছনে আমাদের তেমন কোনো অবজেকশন নাই। তারপরেও ওই 4টা ব্যাংকের মধ্যেও আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং দে কুড হ্যাভ টার্ন অ্যারাউন্ড, তারা নিজেদের শক্তিতে এরা ঘুরে দাঁড়াতে পারতো। তো এদেরকে একসাথে করে এই আপনার আলমের আন্ডারে যে 5টা ছিল, যে ওইগুলোকে একত্রিত করে তার সাথে আবার এক্সিম ব্যাংকে একত্রিত করা, এই মানে পুরো ব্যাপারটাই যেন কেমন আপনার মানে খুব একটা মানে আমি কি বলবো যে একেবারে খুব প্ল্যান্ড ওয়েতে আগাচ্ছে, যে স্ট্রাকচার্ড ওয়েতে আগাচ্ছে, আমার কাছে সেরকম মনে হয় না। কারণ আপনি যখন একটা ব্যাপার আপনি যখন মার্চ করবেন ব্যাংকগুলোকে, আপনার কতগুলোকে হোমওয়ার্ক করা উচিত ছিল যে এই শেয়ার হোল্ডারদের অবস্থাটা কী হবে। এখন যেটা আবার নিয়ে শুরু হয়েছে, ডিপোজিটরদের অবস্থা কী হবে, তারপরে আপনার বড়োয়াররা যাতে আবার পার পেয়ে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কর্মচারীদের অবস্থা কী হবে, এই সব কিছু মিলে ঝিলে আপনার অনেক হোমওয়ার্ক করে এই কাজগুলো হাতে নেওয়া উচিত। বিশেষ করে আমানতকারীদের যে আমানত সুরক্ষিত থাকবে কিনা, একই সাথে এই 5টা ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের কি নিরাপত্তা রয়েছে, সরকার সেখানে নিশ্চিত করেছে। তারা অন্তত বলছে যে সরকারের তরফ থেকে যে আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে, কর্মরত কেউ চাকরি হারাবেন না। কিন্তু বাস্তবে আমানতকারী যারা রয়েছেন সর্বসাকুল্যে জনগণের আস্থা ফিরে পাওয়ার আসলে প্রক্রিয়াটা কি হবে, সেটা কি খুব সহজ হবে? ব্যাংকিং ব্যবস্থাটাই তো বেশি গেলে জনগণের আস্থার উপর ডিপেন্ড করে। তো সুতরাং এই জনগণের এই প্রশ্নটা আমিও করেছিলাম বাংলাদেশ ব্যাংকের লোকজনদের, যে আপনারা কি মনে করেন আপনি এই 5টা ব্যাংক মার্চ করে দিলে জনগণের আস্থা ফেরত আসবে? তারা পজিটিভলি বলেছে হ্যাঁ তাই হবে। আমি কেন, আপনাদের বেসিসটা কি? ওরা বললো যে আমাদের বেসিস হচ্ছে এই 5টা ব্যাংক হবে সরকারের নিয়ন্ত্রণাধীনে। আমি বললো আচ্ছা, তার মানে সরকার ওনারশিপ চেঞ্জ হচ্ছে বলে জনগণের আস্থা আসবে? তারা বললো হ্যাঁ জনগণের আস্থা আসবে। সরকারের নিয়ন্ত্রণাধীন বা রাষ্ট্রীয় মালিকানাধীন যদি হয়ে থাকে এই
নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক। একই সাথে তো সরকার এটাও ঘোষণা দিয়েছে যে আগামী 5 বছরে ধাপে ধাপে সেটা বেসরকারি খাতে মালিকানাধীন চলে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আস্থার জায়গা কি আবার সংকটে পড়তে যাচ্ছে বা না পড়বে? না, এখানে তো আমি এই প্রশ্নগুলো আমিও তাদের কাছে আমিও তুলেছিলাম, যে আমি তাহলে বললাম যে তাহলে যে আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন যে জনগণের ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থাকে ওনারশিপের উপর ডিপেন্ড করে নাকি অন্য কিছুর উপর ডিপেন্ড? আসলে মানে থিওরিটিক্যালি কেন, প্র্যাকটিক্যালি সব দেশই ব্যাংকিংয়ের উপরে জনগণের আস্থা আসে বেসিক্যালি তার ক্যাপিটাল লেভেলের উপরে। এখন আমাদের দেশের লোকরা সামহাও এটা এক ধরনের পিকুলিয়ার একটা মেন্টাল স্ট্রাকচার হয়ে গেছে, সবাই মনে করে সরকারি ব্যাংক হলে একটু ভালো ব্যাংক, একটু safe থাকবে এরকম। একটু সেফ থাকবে এরকম। কিন্তু যাই হোক, এটা তো একটা ভুল ধারণা। তাই সেন্ট্রাল ব্যাংকের উচিত মানুষের এই ভুল ধারণাটাকে মানে ভুল ধারণাটাকে শুধরিয়ে আসলে মূল জায়গায় চলে আসা। সুতরাং জনগণের এই ভুল ধারণাটাকে এক্সপ্লয়েট করতেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক, এটাও আমার কাছে ভালো লাগেনি। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে যে ভাই এটা শুধু ওনারশিপ না, এখানে আমরা ক্যাপিটাল বাড়াবো, আমরা 35,000 টাকা ক্যাপিটাল আমরা যোগান দিব, তারপরে ব্যাংকগুলো দাঁড়াবে, তাই না? না, সেটা ওই যেহেতু ওনারশিপের উপরে ডিপেন্ড করবে, তাই না? তো যাই হোক, এখন এই ক্যাপিটাল বাড়ানোর ব্যাপারে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই, আর ওনারশিপ যেহেতু চেঞ্জ হবে সেই জন্য। আর সেকেন্ডলি এরা বলতেছে যেহেতু আমরা ইসলামিক শব্দটা ব্যবহার করবো সেই জন্য লোকজন সুর করে আসবে। আমি বলছি না, এটা হবে না, এখানে এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জন্য হইতে পারে, আপনাদের জন্য হবে না। এটা আমি ক্লিয়ার কাট বলছি, আমি যদি এগুলো এক্সপ্লেন করতে চাই না এগুলো কী কারণে হবে না, বাট এটা হবে না, আই ক্যান টেল ইউ। আমার মতে সবচেয়ে বড় আমাদের এই যে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা হবে, প্রথমত সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট। আমি তো দেখি না কোনো গভর্নমেন্টের কোনো এটা লিপ সার্ভিস দেয়, মুখে বলে, কিন্তু আসলে ওদের কাজকর্মে কিন্তু সেগুলো প্রকাশ পায় না। তো সরকারের পলিটিক্যাল কমিটমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেকেন্ডলি, পৃথিবীতে আপনি কোনো এক্সাম্পল পাবেন না যে মিনিস্ট্রির লোকজন এসে এই সমস্ত প্রবলেম সলভ করে। তো গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। আর সেকেন্ডলি হচ্ছে এই একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক। আমরা শুনছি যে মানে আপনার কী বলে, বাংলাদেশ ব্যাংক অর্ডার চেঞ্জ হবে, আপনার গভর্নরের পজিশন ইমপ্রুভ করবে, তার স্ট্যাটাসটা বাড়াবে, এই করবে সেই করবে। তো এইগুলো শুধু শুনলে হবে না, এইগুলোর আমরা ইমপ্লিমেন্টেড হোক সেটি আমরা চাই। তো এই দুটো হচ্ছে আপনার প্রথম রিকোয়ারমেন্ট। এখন এবার দেখেন আপনার প্রবলেমটা কী, আপনার সমস্যাগুলো কী, তাই না? এটা গভর্নেন্স, সবাই বলে গভর্নেন্স প্রবলেম, আমিও মনে করি গভর্নেন্স প্রবলেম, তাই না? গভর্নেন্স প্রবলেমটা কেন হচ্ছে, কোন দিক দিয়ে হচ্ছে, সেগুলো আমরা জানি যে সব এনপিএল ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, তাই না? তো এগুলোকে অ্যাড্রেস করার মতো আপনাকে ব্যবস্থা তো নিতে হবে। আপনি মুখে বলতেছেন যে আমি এগুলোকে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট হচ্ছি, কিন্তু আসলে আপনার কার্যক্রম যেগুলো দেওয়া হচ্ছে, এনপিএল প্রবলেম তো অ্যাড্রেস করতে চাই বলে আমার মনে হয় না। এনপিএল প্রবলেম রিজলভ করতে গেলে আপনার টোটাল এনপিএলটাকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা ইচ্ছাকৃত এনপিএল, একটা অনিচ্ছাকৃত এনপিএল। ইচ্ছাকৃত এনপিএল নিয়ে আপনি খুব একটা বেশি আগাইতে পারবেন না, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে, ওখানে কোনো ব্যাংকিং মেজার্স দিয়ে কাজ হবে না, বুঝছেন? ওখানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে। তো যাই হোক, অনিচ্ছাকৃত গুলোকে রিজলভ করতে গেলেও আপনাকে অনেক কিছু করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে প্রত্যেকটা ব্যাংকে আপনার একটা করে লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। তারা ওয়ার্কআউট করবে, তারা অনিচ্ছাকৃত খেলাপিদের সাথে বসবে যে ভাই কী কারণে আপনি খেলাপি হয়ে গেলেন, এটা কি আমার কোনো প্রবলেমের জন্য, নাকি আপনি মার্কেট পান নাই, নাকি আপনি র মেটেরিয়াল পান নাই, নাকি আমাদের অন্য কোনো সমস্যার জন্য, নাকি আপনি গ্যাস পান নাই, নাকি ইলেকট্রিসিটি পান নাই, ওগুলো আইডেন্টিফাই করে কেস টু কেস এগুলো ভেরি করবে। কিন্তু সবগুলোর জন্য ওয়ান সাইজ ফিটস অল হবে না, এখানে সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে ওয়ার্কআউট করে তারপর আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্সটা নিতে হবে। তবেই আপনি এই যেগুলো নাকি অনিচ্ছাকৃত এনপিএল সেগুলো আপনি অ্যাড্রেস করতে পারবেন। এখন ইচ্ছাকৃত এনপিএলগুলো অ্যাড্রেস করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স উইল বি মোর ইম্পর্টেন্ট দ্যান ব্যাংকিং মেজার্স, কারণ ওরা এইভাবে আসবে না, ওদেরকে আপনাকে দরকার হলে বল প্রয়োগ করতে হবে। 5টি ব্যাংক একীভূত করে যে নতুন ব্যাংক হবে সেটা আপাতত রাষ্ট্র মালিকানাধীন হবে, ওভাবেই ব্যবসাটা চালু রাখবেন বা প্রক্রিয়াগুলো চালু রাখবেন। সেই ক্ষেত্রে খেলাপি ঋণের কথা যে উঠে এসেছে আপনার উত্তরে, খেলাপি ঋণের তাহলে দায় পুরোপুরি এখন রাষ্ট্র নিচ্ছে ওদের, তাই তাই তো মনে হচ্ছে। এবং সেটার ব্যাপারে আমরা বলেছিলাম যে এটা তো একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল, যে আসলে সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক বেল আউট করছেন, এবং এর ফলে হবে কি, যারা নাকি খেলাপিগুলো ক্রিয়েট করেছে তারা আরও বেশি উৎসাহিত হবে। যাদের জন্য ব্যাংকগুলো আপনার ফেল করলো তাদের যদি শাস্তির আওতায় নিয়ে না আসা হয়,
তাহলে এই সমস্ত যত মেজার্সই আপনি নেন না কেন, যত শক্তিশালী করেন না কেন সেন্ট্রাল ব্যাংক, এগুলো কাজে আসবে না। 5 ব্যাংকের যারা আমানতকারী ছিলেন, বিশেষ করে ক্ষুদ্র এখানে উদ্যোক্তা রয়েছেন বা আমানতকারী রয়েছেন, তারা যে টাকা ফেরত চাইবেন নতুন ব্যাংকের কাছে, সেটা কিভাবে ফেরত দেওয়া এটা হবে? কেন্দ্রীয় ব্যাংক, সেটার কথা আমি বলছিলাম যে হোমওয়ার্কগুলো এখন কেন্দ্রীয় ব্যাংক কীভাবে হোমওয়ার্ক করেছে যে ডিপোজিটরদের টাকা সবই ফেরত দিবে, কারণ ওরা তো বলেছে যে ওরা একটা ডেট ডিক্লেয়ার করবে যে কবে থেকে টাকা ফেরত দিয়ে শুরু করবে। এখন এই টাকা ফেরত দিয়ে শুরু করলে দেখবেন নতুন টাকা তো আসবে না, মানে নতুন ডিপোজিট তো আসবে না, পুরাতন ডিপোজিট সব উইথড্র হবে। আমি জানি না ওরা নিশ্চয়ই, মানে স্বাভাবিকভাবে ওটা চিন্তা করা উচিত। স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু এটা মার্চ হয়েছে সবাই তো ভাবে এগুলো প্রবলেম ব্যাংক মিলে মার্চ করেছে, সুতরাং বাবা তাড়াতাড়ি টাকা সব উইথড্র করো। তাহলে প্রশ্ন হচ্ছে এই নতুন ব্যাংক কিভাবে মুনাফার মুখ দেখবে? না, যে নাম্বার 1। নাম্বার 2 আমি হচ্ছে তো- নতুন আমানতকারীদেরকে কিভাবে আকৃষ্ট করবে তাহলে নতুন ব্যাংক? সে পারবে না তো, আমি তো সেটাই ভয় পাচ্ছি। এটা সম্ভব না, কারণ আপনি শুধুমাত্র সরকারি ওনারশিপে নিলেই আর ইসলামিক নাম ব্যবহার করলেই লোকজন এসে টাকা পয়সা দিবে। ইসলামিক ব্যাংকগুলোর তো মূল যে প্রিন্সিপালটা হচ্ছে পিএলএস আমরা বলি, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, সেটা আর ডিক্লেয়ার করে লোকজনের কাছে? কেউ তো ডিক্লেয়ার করে না। এটা মানে প্রচার করে না কেন যে এটা কিন্তু ভাই আপনার প্রফিট অ্যান্ড লস শেয়ারিং ব্যাংক, প্রফিট হলে আপনার ডিপোজিটররা টাকা ফেরত পাবেন, লস হলে ডিপোজিটরদের টাকা মার যাবে। দেখেন তো কয়টা লোকজন আপনার কাছে টাকা রাখে। আপনি প্রিন্সিপালগুলো পর্যন্ত লোকজনদের ঠিকমতো বলেন না, তাই না? বাংলাদেশের ব্যাংক খাতে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে খেলাপি ঋণের কথা, সেই খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে 6,44,000 কোটি টাকা। এখানে বলে রাখি যে পুরো বিশ্বে কোনো দেশের খেলাপি ঋণ দেখা গেছে যে 30% বেশি একটাও অতিক্রম করেনি, যেখানে বাংলাদেশের বলা হচ্ছে যে বিতরণকৃত ঋণের প্রায় 36%ই খেলাপি। তাহলে বেশি এটা এই যে 5টা ব্যাংকের কথা বলা হচ্ছে, এটা ছাড়া সার্বিকভাবে এই ব্যাংক খাতের চিত্রটা কি বা কতটুকু ভয়াবহ পরিস্থিতি বলে আপনি মনে না, করেন? এইটা শুধু 36% হবে না, আরো বেশি হবে। বেসিক্যালি আমরা যে লোন গিভিং স্ট্যান্ডার্ড যেটা আমরা ফলো করি, দিস ইজ নট আপ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাই না? যে কোনো লোকজন আসলেই তাকে আমরা লোন দিয়ে দিই, এই পার্টি ভালো, হ্যাঁ স্যার পার্টি ভালো, তাহলে একটা আইসিআরআর বানায় নিয়ে আসো, তো আমরা বানাই এগুলা, তাই না? তো সুতরাং আমাদের প্র্যাকটিসগুলো ভালো না। যাই হোক, তো এইভাবে যেত। তারপরও এগুলো যে আপনার রিপোর্টিং করা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অনেক পিছিয়ে ছিলাম। এখন যে খেলার এই ধাপে ধাপে বাড়তেছে, এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু আসলে কিন্তু কোনো নতুন খেলাপি ঋণ সৃষ্টি হয়নি। আচ্ছা। পুরাতন খেলাপিগুলো এখন আপনার মানে ডিসক্লোজ হচ্ছে, কারণ আগে আমরা যেভাবে ক্লাসিফিকেশনগুলো করতাম, দ্যাট ইজ নট আপ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা ফলো করি এসএমএ বলে কিছু নাই এখানে, মানে আপনার সাবস্ট্যান্ডার্ড ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস। তার আগে আরেকটা আমরা দিয়েছিলাম এসএমএ, ওইগুলো না, এখন তো সেগুলো দিতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংক বলছে, এই নতুন গভর্নর মহোদয় জয়েন করি বলছে যে আই এম গোয়িং টু ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট এবং শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক। আসলে আমাদের সেন্ট্রাল ব্যাংক যতই ওরা মুখে বলুক আমরা খুব শক্তিশালী, আমরা এই করি সেই করি, আসলে ওরা করতে পারে না। আপনি দেখেন গত সরকারের সময় যতবার আপনার এই যে খেলাপি ঋণ গ্রহীতাদের আপনার লিস্ট পাবলিশ করেছে, বা আপনার এই আমাদের সংসদে হোক বা সংসদের বাইরে হোক, কোনো সময় বেক্সিমকর নাম আসছে বলেন? আর এখন কি দেখতেছেন আপনি? বেক্সিমকরের প্রত্যেকটা ইউনিট খেলাপি। তো তোমরা কি করছো? তোমাদের নামগুলো পর্যন্ত ডিসক্লোজ করার তোমাদের সাহস নাই, তাই না? এতবার আমরা মানে ঋণ খেলাপিদের লিস্ট পেলাম, আমি তো কখনো অ্যাসালামের নাম দেখিনি, আমি তো কখনো দরবেশের নাম দেখি নাই, তাই না? ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের বেলায় চিত্র কি বা আপনার পর্যবেক্ষণ কি? তাদের বেলায় তাদের কথাবার্তাও তো আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে এগুলোকে কেন আপনারা লাইসেন্স দিচ্ছেন। যখন এদেরকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়, তখন এদিকে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তো তখন এই সবাই একটা কমিটমেন্ট করেছিল যে আমরা লায়াবিলিটি কি বলে, আমাদের লায়াবিলিটি পোর্টফোলিও আমরা বৈচিত্র্যায়ন করব, মানে আমরা ডাইভার্সিফিকেশন আনবো, শুধু ডিপোজিটের উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা নতুন নতুন ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করব, যার মধ্যে আমরা ফান্ড রেজ করব, তাই না, অ্যাসেট সিকিউরিটাইজেশন করব, আমরা এই ধরনের কাজ করব, আমরা নন ডিপোজিট সোর্সেস অফ ফান্ড তৈরি করব। সেগুলো দেখে ব্যাংকাররা শিখবে, এবং ব্যাংকারদের তো বেশি ফান্ডের প্রয়োজন, তারা তো শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন ডিপোজিট। তো সুতরাং আমরা নতুন নতুন সোর্সেস অফ ফান্ড তৈরি করব, সেগুলো দেখে ব্যাংকাররা শিখবে, তারপরে ব্যাংকাররা নতুন করে আবার ভালো ভালো ঋণও দিতে পারবে। তো সেটা তো হয়ই নাই, বরঞ্চ এরা ট্রেডিশনাল ব্যাংকারদের মতো এরাও ডিপোজিটের উপরে ডিপেন্ডেন্ট হয়েছে। শুধু তাই না, এরা এই ব্যাংকের থেকে টাকা নিয়ে এখন আবার সেই ট্রেডিশনাল ব্যাংকিং করে। তাহলে এদের দরকারটা কী ছিল?
তাই না? এই এতগুলো আপনার প্রায় 25 থেকে 30টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনি লাইসেন্স দিলেন, এরা তো আসলে মানে টাকা মারার কারখানা শুধু বানিয়েছে এখন ওদের মালিকরা, তাই না? একটা কনক্রিট পলিসি থাকবে, এই পলিসিটার মধ্যে আমাদের দেশে পলিসি আছে যে নাই তা না, নতুন ব্যাংক দেওয়ার সময় ক্ষেত্রে আপনি কী কী নীতিমালা ফলো করবেন সেগুলো আছে, কিন্তু ওই ব্যাংকটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনার, সেগুলোর সম্বন্ধে কোনো কথাবার্তা নেই, আচ্ছা, তাই না? তার মানে আমাদের পলিসির মধ্যে এক্সিট পলিসিটা নেই। আমরা বলছিলাম আমাদের পলিসির মধ্যে এক্সিট পলিসিটা ইনকর্পোরেট করতে হবে, যে ঠিক আছে তুমি যখন ব্যাংকিং লাইসেন্সিং ক্রাইটেরিয়া যখন তুমি স্যাটিসফাই করবে, আমি তোমাকে লাইসেন্স দিব, কিন্তু তুমি যদি কম্পিটিশনে টিকতে না পারো দেন ইউ মাস্ট কুইট। তোমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার না, যেটা নেওয়া আমরা এখন বলতেছি যে সরকারের কি এত ঠেকা পড়ছে যে আপনি 35,000 কোটি টাকা দিয়ে এই প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলোকে আপনি বেল আউট করবেন। আপনারা তো অনেক ব্যাংক আছে, তাহলে সেগুলোকে বেল আউট করেন না কেন? না তা তো অবশ্যই। তাহলে এই যে মূলধন ঘাটতির কথা শুনি আমরা, খেলাপি ঋণের কথা বলা হচ্ছে, এছাড়া তারল্য সংকটে ভুগছে অনেক ব্যাংক, অনেক ব্যাংক। তাহলে সেই ক্ষেত্রে খুব সংক্ষেপে আপনার কাছে সাজেশন চাইবো যে কি বলবেন এই মুহূর্তে বাংলাদেশের যে না, আমি ব্যাংকিং তো- খাতকে বলা হচ্ছে যে খাদের কিনারে চলে গেছে, সেখান থেকে কিভাবে না, উত্তরণ সেই করা ক্ষেত্রে সম্ভব? উদ্ধার করে আমি প্রথমে যে কথা বলছি এখনো সেটাই মনে করি, সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, মিনিস্ট্রি টিনিস্ট্রি দিয়ে না, আচ্ছা, বুঝছে, একটা শক্তি, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে এবার আপনি আমাদের গভর্নেন্স কোনটাকে আপনি সবচেয়ে বড় মনে করেন, যে গভর্নেন্স এনপিএল আছে, দুইটাকেই ধরেন, গভর্নেন্স এবং এনপিএল। এই গভর্নেন্স ঠিক করেন, গভর্নেন্সের প্রিন্সিপালসগুলো কী হবে। এই কর্পোরেট গভর্নেন্সের মধ্যে বেসিক্যালি পার্টি হচ্ছে তিনটা, একটা হচ্ছে আপনার শেয়ার হোল্ডাররা, একটা হচ্ছে বোর্ড, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? তো শেয়ার হোল্ডারদের দায়িত্ব হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট বোর্ড তৈরি করা, বোর্ডের দায়িত্ব হচ্ছে পলিসি তৈরি করা, আর ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে ওই পলিসি ইমপ্লিমেন্ট করা, তাই না? তো এইটা যদি ঠিকমতো কাজ করে সেদিকে আপনারা নজর রাখবেন। আমাদের দেশে তো বোর্ড খালি বোর্ড শুধুমাত্র লোন দিতে ইচ্ছায়, তাই না? কোনো পলিসি তৈরি করতে পারে না কেউ এখন, সব পলিসি বানায় দেয় বাংলাদেশ ব্যাংক। এটা তো হইতে পারে না, তাই না? কারণ বাংলাদেশ ব্যাংকে কেন দিবেন আপনি? বাংলাদেশ ব্যাংক রেগুলেশন করবে, বাংলাদেশ ব্যাংক আপনাকে ফ্রেমওয়ার্কটা দিয়ে দেবে, তাই না? ওই ফ্রেমওয়ার্কে বেসে আপনি পলিসিগুলো তৈরি করবেন। সুতরাং এই গভর্নেন্স ফেরত আনতে গেলে আপনাকে এই স্ট্রাকচারটা বুঝতে হবে ঠিক মতো, এবং সেটা মনিটরিং করবে সেন্ট্রাল ব্যাংক। সুতরাং সেন্ট্রাল ব্যাংক শুড অলসো বি হেল্ড অ্যাকাউন্টেবল, যেহেতু ওরা ঠিক মতো মনিটর করতে পারছে কিনা, তাই না? তো সেন্ট্রাল ব্যাংক সেগুলো মনিটর করবে এবং ব্যাংকগুলো এইভাবে চলবে, তাই না? এইভাবে চললে পরে তারপরে ধরেন এখন একেবারে মানে ফিল্ড লেভেলে আপনার এখন যেহেতু সবচেয়ে বড় প্রবলেম এনপিএলকে অ্যাড্রেস করবেন কীভাবে? আমরা বলেছি যে এটা দুই ভাগ করে ফেলেন, তাই না? ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতদের অ্যাড্রেস করার জন্য আবার একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট করতে হবে, ইচ্ছাকৃতদের মানে জন্য আপনার গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। নিশ্চয়ই। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।